Hi, good afternoon, good evening, everyone. Today we are back again for our 11th session on financial literacy with Amit Shamayan. And today we'll be talking about disability and RDSP, how much money is left on the table. So we have Amit with us today. He is a financial planner at NextGen Financial Planning Inc., a registered portfolio manager in Ontario. And he also runs Fire Financial Inc., and he assists clients through robo-advisor platforms. And he has a lot of experience teaching financial planning at Seneca College and working with two of Canada's big five banks. So let's get started with our session on disability and RDSP. থ্যাংক ইউ Go ahead. তানভীর ভাই। আজকের সেশনটা একটু ডিফারেন্ট। কারণ হলো যে আজকের যে টপিকটা এটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। বিশেষ করে আমাদের কানাডিয়ান যারা বাংলাদেশী কানাডায় থাকেন, তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। কারণ অনেক ফ্যামিলিতেই ডিসেবলড ফ্যামিলি মেম্বার আছে। সো আমরা যখন ডিসেবলড শব্দটা বলি, বিশেষ করে বাংলাদেশী হিসেবে আমরা যারা বাংলাদেশে বড় হয়েছি, তারা এক ধরনের ডিসেবিলিটির চিন্তা করে মাথার মধ্যে যে এটা হলো টিপিক্যাল যে ট্র্যাডিশনাল যে ডিসেবিলিটির কথাটা বলা হয়, সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে আসে। বাট আমরা যারা ওয়েস্টে বেশ কয়েক বছর ধরে থাকি, we know that যে disability has now a different broader definition. আমরা অনেকেই জানি যেমন সত্য নাদেলা যে মাইক্রোসফটের সিইও, I think his son passed away. He was very limited in terms of mobility র কথা বলতে গেলে। So he had to change a lot of his stuff. এরকম আমাদের অনেকে ফ্যামিলির মধ্যেই এই ধরনের ফ্যামিলি মেম্বার আছে। So we have to make a lot of accommodation for those family members. So আজকের টপিকটায় আমি কি ধরনের প্ল্যানিং বা কি ধরনের এই বেনিফিট গুলো এভেইলেবল কানাডাতে, সেই টপিক গুলো নিয়ে আমি আজকে কথা বলব। সো যেটা ফার্স্টেই বললাম যে কানাডাতে ডিসেবিলিটির যেই ডেফিনিশন সেটা কিন্তু আমাদের বাংলাদেশী যারা আমরা বড় হয়েছি তাদের থেকে একটু ডিফারেন্ট। কারণ এটার যে ডেফিনিশন সেটা একটু ব্রড ক্যাটেগরি। সো এখানে যদি কারো কোনো লার্নিং ডিসেবিলিটি থাকে, ইটস অলসো কনসিডার্ড অ্যাজ এ ডিসেবিলিটি। আমাদের শুধুমাত্র ফিজিক্যাল ডিসেবিলিটি যেটা আমাদের মাথার মধ্যে, সেটা আসলে এই দেশে একটু ব্রড যেই ডেফিনিশনটা। সো আমাদের যেটা বাংলাদেশের সমস্যা যেটা যে অনেক সময় অ্যাকোমোডেশন এর সমস্যা থাকে, যে বিল্ডিং গুলো হয়তোবা অ্যাক্সেসিবল না। তারপরে প্রচুর মানুষজনের ফাইন্যান্সিয়াল কোনো অ্যাসিস্ট্যান্স নাই। আমাদের যে সিআরপি বা যেই ধরনের হসপিটাল গুলো আছে, স্পেশালাইজড হসপিটাল, সেগুলাও আসলে খুব একটা ট্রেইনড না। আর এছাড়া তো সমাজের মধ্যে আমাদের এইসব ফ্যামিলিদের অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, যে অনেক সময় ভাবে মানুষজন বলে যে স্টিগমা, স্টেরিওটাইপ যেই জিনিসগুলো আছে। তো সেই সবগুলো আসলেই চ্যালেঞ্জ থাকে। সো উই যারা আমরা বাংলাদেশে এখানে কানাডাতে থাকি, তারা আমরা আসলে এই জিনিসগুলা অ্যাওয়ার করার চেষ্টা করছি যে there are lots of available tools এবং resources in Canada. স্পেশালি আপনারা যারা ফ্যামিলি ডক্টরের সাথে কাজ করেন, you can ask them about some of those resources. সো আজকে আমি ১ম এই স্টার্ট করতে চাই যে কানাডাতে এই যে ডিসেবিলিটির সংজ্ঞা বা ডেফিনিশন, এটা আসলে এটা কি? মানে গভর্নমেন্টের যেই ডিসেবিলিটির ডেফিনিশন সেটা আমরা আগে ফার্স্ট এ ডিফাইন করে নিই। বিকজ দ্যাট উইল চেঞ্জ দ্য ন্যারেটিভ। ১ম এই আমরা দেখতে পাচ্ছি যে ৩ টা লাইন ওরা দেখে। সো ফার্স্ট লাইন যেটা, সেটা হচ্ছে যে যদি কারো কোনো ডিসেবিলিটি থাকে এবং তার সমবয়সী যদি কেউ থাকে, সেই সমবয়সী থেকে যদি তার ৩ গুণ বেশি সময় লাগে কোনো কাজ করতে, দ্যাটস কল্ড ইম্পেয়ারমেন্ট, যেটাকে বলে হলো ডিসেবিলিটির একটা ডেফিনিশন। এবং এই কন্ডিশনটা আপনার 90% অথবা মোস্ট অফ দ্যা টাইম থাকতে হবে। এবং এই ইম্পেয়ারমেন্টটা আপনার এট লিস্ট ১২ মাস থাকতে হবে। সো দিস আর দ্যা 3 কন্ডিশন। ১ম কথাটা হচ্ছে যে আমার বয়সী যারা আরো ৮-১০ জন আছে, সেই ৮-১০ জনের কম্পেয়ার করে যদি আমার ডিসেবিলিটিটা ৩ গুণ বেশি হয়, সেই ক্ষেত্রে আমি কোয়ালিফাইড এবং এইটা লাস্ট করতে হবে ১২ মাস সময়। এবং এটা আমাকে 90% অফ দ্যা টাইম থাকতে হবে। সো these are the 3 condition. If you meet this, then somebody is considered গভর্নমেন্টের ডেফিনিশন অনুযায়ী disabled.
এখন গভর্নমেন্ট যেটা করেছে যে গভর্নমেন্টের আসলে কতগুলো এক্টিভিটিস এর মাধ্যমে ওরা এই ডেফিনিশনটাকে আরেকটু ডিফাইন করেছে। সেই এক্টিভিটিস গুলা কিরকম? ওয়াকিং, মেন্টাল ফাংশন, ড্রেসিং, ফিডিং, বাওয়েল মুভমেন্ট মানে যেটা হলো নিজে, নিজে টয়লেট করতে পারা যেটা, হিয়ারিং, স্পিকিং, ভিশন, লাইফ সাস্টেইনিং থেরাপি। এই ৮ টা বা ৯ টা এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি। সো এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন আপনারা যে কারো যদি আর্থ্রাইটিস থাকে, অনেক আমাদের বাবা-মা বা যারা একটু বয়স্ক তাদের মধ্যে অনেকেরই আর্থ্রাইটিস থাকতে পারে। So that's can be a reason why they might take longer time to dress up. So এবং তখন যেটা গভর্নমেন্ট করবে যে মেডিকেল ডক্টর যেটা ডেফিনিশন টা সেটা হচ্ছে যে তারা কম্পেয়ার করবে যে আচ্ছা 50 ইয়ার্স ওল্ড হচ্ছে পেশেন্ট, 50 ইয়ার্স ওল্ড এর আরো ৮-১০ জনের কি যদি কাপড় পরতে ৫ মিনিট সময় লাগে, if that patient is taking more than 15 minutes to dress up, then there is a disability. It doesn't mean যে তার একটা হাত বা একটা পা থাকতে হবে না এরকম না। ডেফিনিশনটা হচ্ছে যে ৩ গুণ বেশি সময় লাগলেই আপনার ডিসেবিলিটি হওয়ার সম্ভাবনা। লার্নিং ডিসঅর্ডার ভেরি কমন। স্পেশালি ইন দ্যা ইয়াঙ্গার চাইল্ড যারা আসলে বা যেসব বাচ্চারা আপনার কোভিড এর সময় বা কোভিড এর আশেপাশে যেইসব বাচ্চারা অনেকটা ইন্টারেকশন এর সুযোগ পায় নাই। আ দে দে হ্যাভ এ হাই লাইকলিহুড যে এই লার্নিং ডিসঅর্ডার, ADHD এগুলো সবই আপনার মেন্টাল ফাংশন এর মধ্যে পড়ে। অনেকেরই আছে যারা ডিমেনশিয়াতে আছে। ডিমেনশিয়া অটোমেটিক্যালি কোয়ালিফাই করে ডিসেবিলিটির জন্য। এছাড়াও আপনার লাইফ সাস্টেইনিং থেরাপি যেরকম, যেমন টাইপ 1 ডায়াবেটিকস এটা আপনার থাকলে অটোমেটিক ইউ আর কোয়ালিফাই। কারো যদি আ হিয়ারিং প্রবলেম থাকে, হিয়ারিং এইড পড়ার পরেও কোন যদি প্রবলেম থাকে, they will qualify. আ এখানে আপনার মেডিকেল প্র্যাকটিশনার উইল গাইড ইউ যে এই ডিসিশনটা নেওয়ার জন্য যে আর ইউ ডিফ আর ইউ আর ইউ মানে যেটা বলে যে আপনার যে ডিসেবিলিটি এটা কি গভর্নমেন্টের ডেফিনিশন এ ফিট করে কিনা। সো আপনার মেডিকেল প্র্যাকটিশনার উইল হেল্প ইউ টু ডিসাইড দ্যাট। এছাড়াও যদি ধরেন যে একটা এক্টিভিটিস এ হয়তোবা আপনাকে দিচ্ছে না। মানে একটা এক্টিভিটিস এ অ্যা এদের যে ডেফিনিশনটা আছে সেটা ফিট করছে না। বাট ইফ ইউ কম্বাইন 2 এক্টিভিটিস দেন এই জিনিসটা হয়। এই ডেফিনিশনটা কোয়ালিফাই করে। এটাকে বলে কিউমুলেটিভ ইফেক্ট। এই ইফেক্টটা হলেও আপনার আ ইউ ক্যান কোয়ালিফাই ফর a disability. সো এই ডেফিনিশনটা দেখার পরে আ হয়তোবা আমাদের পারসেপশন চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ হলো যে ইট ডাজন্ট মিন যে হাত-পা আমাদের দেশে যেভাবে বলে যে হাত-পা খোড়া হলেই শুধু ডিসেবল। দ্যাট ইস ভেরি ন্যারো ডেফিনিশন অফ ডিসেবিলিটি। গভর্নমেন্ট অফ কানাডার যে ডেফিনিশন সেটা ইটস আ ভেরি বিগ ব্রড ক্যাটেগরিতে আছে। ওকে। এনি কোয়েশ্চেন তানভীর ভাই? বিফোর I go to the application process এবং যে বেনিফিট গুলো আসে এটার সাথে। So there's a broad spectrum of for disability, right? And হ্যাঁ, main definition is like 3 times কোনো কাজে লঙ্গার যদি লাগে at the রাইট, same age. সেইম Um, এজ। can you get disability like say if you're not born with disability, but অ্যাবসোলুটলি, something happened অ্যাবসোলুটলি। and কথ ডেফিনিশনটা হচ্ছে যে ১২ মাসের বেশি থাকলেই আপনার ডিসেবল। সো পিপল ক্যান বি ইন দেয়ার মিডল এজ when they develop these signs, রাইট? okay, সো এ এ ১২ মাস মানে ইট ক্যান ইট ডাজন্ট নিড টু বি যে আপনাকে বর্ন হতে হবে এই ডিসেবিলিটি নিয়ে। অনেকের ডিমেনশিয়া হয় লেটার স্টেজ অফ দেয়ার লাইফ, right, রাইট? right, সো দে ক্যান কোয়ালিফাই ইন দ্যাট কেস, okay, okay, got it, রাইট? right. সো এখন আসি যে এই ডিসেবিলিটিটা থাকলে কি সুবিধা? সো ডিসেবিলিটিটা যে মানে এটা যখন আপনার ডিফাইন করেছে গভর্নমেন্ট, ওরা আসলে যেটা করছে যে they recognize যে somebody has some আ physical or mental challenge এবং তারা গভর্নমেন্ট চায় যে আ বিভিন্ন সাপোর্ট প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোর মাধ্যমে যাতে তাদের এই আ যে কন্ডিশনটা সেটার উন্নতি হয়। প্লাস তারা চায় যে অনেক সময় যাদের যেসব ফ্যামিলিদের ডিসেবলড ফ্যামিলি মেম্বার আছে, তারা কিন্তু অনেক ফাইন্যান্সিয়ালি অনেক আ চ্যালেঞ্জ এর মুখে পড়ে। অনেক সময় তাদেরকে হয়তোবা স্পেশাল এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয় বা এক্সট্রা কোর্স নিতে হয় বা এক্সট্রা থেরাপি নিতে হয়। which can be very expensive. সো এই জিনিসটাকে আ মিটিগেট করার জন্যই, হেল্প করার জন্যই গভর্নমেন্ট বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল এইড দিয়ে থাকে।
এবং এই এইড গুলো যখন দেয় তার মেজর আ বলতে পারেন যে গোল্ডেন টিকেট যেটা বলে, গোল্ডেন টিকেটটাই হচ্ছে আপনার এই ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট। This is a single document that আ যেটা আপনার অনেকগুলো ফাইন্যান্সিয়াল রিসোর্স ওপেন করে দিবে। এই ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিটটা। সো ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিটটা একটা ১৬ পেজের অ্যাপ্লিকেশন ফর্ম। এটার ১ম ২ পেজ থাকে হলো পার্ট এ। এটা হলো যেই ডিসেবলড পারসন অথবা তার যে অন বিহাফ অফ দ্যাট ডিসেবলড পারসন যদি কোন প্যারেন্টস অ্যাপ্লিকেশন করে থাকে, they have to put down their name and social insurance number এবং সবকিছু। বাট পার্ট বি যেটা, সেটা হচ্ছে যে মেডিকেল প্র্যাকটিশনার এর যে পোরশনটা। সো ডিপেন্ডিং অন দ্যা যে টাইপ অফ ডিসেবিলিটি, মেডিকেল প্র্যাকটিশনাররা ওই পার্টটা তাদের ফিল আপ করে দিবে। সো এই ফর্মটা যখন ফিল আপ করে দিল, তখন এইটা আপনি সিআরএ কে, ক্যানাডা রেভিনিউ এজেন্সিকে আপনি পেপার ফাইল করতে পারেন। পেপারে ডকুমেন্ট সাবমিট করতে পারেন অথবা তাদের ডিজিটাল অ্যাপ্লিকেশন এখন একটা পোর্টাল তারা চালু করেছে। যেখানে আপনি সিআর এর পোর্টালে গেলেও আপনি ওখানে থেকেও পার্ট এটা কমপ্লিট করলে আপনার পার্ট বি তে আপনার ডক্টরের কাছে একটা আ কপি চলে যাবে এবং they will fill out their portion. যদি কোন ডক্টর আপনার এই জিনিসটা না করে ডিজিটালি, আপনি ওইটা প্রিন্ট আউট করেও আপনি আবার আপনার ডক্টরকে ফিল আউট করে দিলে উনি অ্যা এটা করে দিতে পারে। সো এই ডক্টরের অ্যাসেসমেন্টটা সহ আপনি যখন এই ডকুমেন্টটা আপনি সাবমিট করবেন সিআর এর কাছে, সিআর এর একটা স্পেসিফিক টিমের কাছে এটা যায় এই অ্যাপ্লিকেশনটা। এবং তারা এই ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট নিয়েই কাজ করে। সো when they receive this document, 2 things typically happen যে ১ম টা হলো যে আপনার ওরা অ্যাপ্লিকেশনটা পায়। ওরা ডাক্তারের নোটসটা পড়ে এবং ওদের কাছে যদি মনে হয় যে আ তারা স্যাটিসফাইড, তাদের একটা গাইডলাইন থাকে এবং ওরা যদি মনে করে যে ইউ আর এলিজিবল, তাহলে ওরা আপনাকে একটা অ্যাপ্রুভ করে দিবে। এবং এই ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট এর অ্যাপ্লিকেশন প্রসেসটা ইট ক্যান রেঞ্জ এনিওয়্যার ফ্রম 2 মান্থস টু 6 মান্থস এবং অনেক সময় এটা লেংথি হয়। আ সো এটা হলো যে যদি কারো অ্যাপ্লিকেশনের পরে সরাসরি অ্যাপ্রুভ হয়ে গেল, কোন কোয়েশ্চেন ছাড়াই, তাহলে এটা ১ থেকে ২ মাসের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায়। সো দ্যাটস দ্যা ইজিয়েস্ট এবং লাকি ওয়ে যেটা। 2nd আরেকটা অপশন হতে পারে যে আপনার হয়তোবা মেডিকেল আরো কিছু ডকুমেন্ট যেতে পারে। যেই ডক্টর আপনাকে এই ডকুমেন্টটা সাইন করে দিল, তাদের কাছে ফার্দার কিছু ডকুমেন্ট আরো চাইতে পারে সিআরএ ফর ফার্দার ভেরিফিকেশন। সো দ্যাটস আউটকাম আউটকাম নাম্বার 2। আউটকাম নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে বেসিক্যালি ওরা ডিনাই করে দিতে পারে যে they don't think যে somebody qualifies. সো যদি এটা রিঅ্যাসেসমেন্ট এ যায়, যদি মানে যদি মেডিকেল আরো কিছু ডকুমেন্ট চায়, তাহলে আপনার যেই মেডিকেল ডাক্তার আপনাকে ইনিশিয়ালি সাইন করে দিয়েছে, they can send their মেডিকেল রেকর্ডস এবং তারা যেই এডিশনাল ডকুমেন্টেশন চেয়েছে, সেটা প্রোভাইড করতে পারে। সো যদি ডিনাই হয়, তাহলে যেটা হয় যে অনেক সময় যারা মেডিকেল ডাক্তার যারা লেখে এই অ্যাপ্লিকেশনটা অনেক সময় তারা ঠিকমতো ভালোভাবে বোঝে না। কারণ পুরো মেডিকেল ওদের যে পড়াশোনা, মেডিকেল পড়াশোনার কোথাও এই ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট এর অ্যাপ্লিকেশন সম্পর্কে পড়ানো হয় না। আ one of the doctor once told me যে পুরো ৫ বছরের মেডিকেল প্র্যাকটিস এর মধ্যে ওদের মাত্র ১৫ মিনিটের একটা সেশন এই এই ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট এর উপর একটা পড়ানো হয়। which is very minimum এবং এইটা সম্পর্কে অনেক ডাক্তারই ঠিকমতো লিখতে পারে না। বাট সিআর এর যারা এজেন্ট তারাও আসলে এই আ তারা তো আর মেডিকেল প্রফেশনাল না। সো ওরা খোঁজে হলো স্পেসিফিক ওয়ার্ড খোঁজে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে। সো দিস ইস ওয়াই এখানে অনেক রিজেকশন হয় যারা ভালোভাবে ডাক্তাররা রিপোর্টটা লিখতে পারে না। সো যদি কারো ডিক্লাইন হয়, সো সেক্ষেত্রে আমরা বলব যে ডিসেবিলিটি নিয়ে যারা কাজ করে যে এরকম আমি এই কয়েকটা স্লাইড পরে আমি বলছি কি ধরনের কোম্পানি এই স্পেস এ কাজ করে। যদি আপনার মনে হয় যে আপনার ফ্যামিলি মেম্বার ডিসেবিলিটিতে কোয়ালিফাই করে, বাট আপনার যে ডাক্তার সে আপনার সাথে কোঅপারেট করছে না অথবা আ আপনি সিআর এর কাছে থেকে রিজেক্ট হয়েছেন, বাট ইউ স্টিল বিলিভ যে আপনি কোয়ালিফাই করেন। যে আমি যে ডেফিনিশনটার কথা ১ম এই বললাম। আ সো এরকম ক্ষেত্রে আ কিছু সময় অপেক্ষা করে আমার মনে হয় যে স্পেশাল কিছু কোম্পানি আছে যারা they know how to write this application, সেইসব কোম্পানির মাধ্যমে এপ্লাই করাটা উচিত।
কারণ এই ডিটিসি ট্যাক্স ক্রেডিট না পাওয়া পর্যন্ত আপনি অনেক ধরনের বেনিফিট থেকে আপনি বঞ্চিত হবেন। সো ধরে নিলাম যে এখন কেউ অ্যাপ্লিকেশন করলো এবং ডিটিসি ট্যাক্স ক্রেডিট পেয়েও গেল। অনেক সময় এই ডিসেবিলিটি গুলোর একটা মেয়াদ থাকে। যেমন ধরেন আপনার ৫ বছর বা ১০ বছরের জন্য ওরা একটা আ এক্সপায়ারি ডেট দিয়ে দেয়। যদি কারো এরকম হয় যে কথার কথা লার্নিং ডিসেবিলিটি। অনেক বাচ্চা লার্নিং ডিসেবিলিটি নিয়ে হয়তোবা ৫-৬ বছর বয়সে ডায়াগনোজড হয়েছে এবং তাদের ডিসেবিলিটির একটা এক্সপায়ারি ডেট থাকে যে আ তারা ১২ বছর বয়সে গিয়ে আবার তাদেরকে অ্যাসেসমেন্ট করতে চায়। সো ওরকম ক্ষেত্রে আপনাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে যখন ওই ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিটটা এক্সপায়ার হয়ে যাবে। সো দ্যাটস সামথিং টু অ্যাওয়ার অফ। এবং সেই ক্ষেত্রে রিনিউয়াল এর সময় ওই একই প্রসেস আপনাকে একজন মেডিকেল প্র্যাকটিশনার আবার তখন আপনাকে রিঅ্যাসেস করবে এবং বলবে যে, আচ্ছা বাচ্চার ৫ বছর বয়সে লার্নিং ডিসেবিলিটি ছিল বাট ১২ বছর বয়সে আর নাই। সো তখন হয়তোবা আর ডিসেবিলিটি আর থাকবে না। সো দিস ইস সামথিং টু অ্যাওয়ার অফ। এনি কোয়েশ্চেন ভাইয়া তানভীর ভাই বিফোর আই গো? এই ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট হচ্ছে কি আ মানে বলে না গোল্ডেন চাবি ওরকম কি গোল্ডেন কি টু অল দ্যা বেনিফিটস। No, I think I'm good for now. So let's ওকে। go move to the next. Yeah. সো সিউর। সো এখন কথা হচ্ছে যে ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট এর যে অ্যাপ্লিকেশনটা কারা মানে অ্যাপ্রুভ করতে পারে। সো আপনারা যদি লিস্টটা থেকে দেখেন এটা ডিরেক্টলি সিআরএ থেকে নেওয়া। সো মেডিকেল ডক্টর এবং নার্স প্র্যাকটিশনার এরা আপনার সব ধরনের ইম্পেয়ারমেন্টেই ওরা অ্যাটাস্ট করতে পারে। সো দে ক্যান অ্যাটাস্ট এনি সর্ট অফ ডিসেবিলিটি। বাট অন্যান্য যে এক্টিভিটিস গুলো আছে সেগুলা এই ওই বিষয়ের যারা এক্সপার্ট তারাই শুধু পারে। যেমন ভিশনের ক্ষেত্রে অপটোমেট্রিস্ট, আ ওয়াকিং এর ক্ষেত্রে ফিজিওথেরাপিস্ট, আ স্পিকিং এর ক্ষেত্রে স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। সো একেক বিষয়ের যারা এক্সপার্ট দে ক্যান অনলি আ প্রেসক্রাইবড অ্যাবাউট অনলি দেয়ার সাবজেক্ট ম্যাটার। বাট মেডিকেল ডক্টর অথবা নার্স প্র্যাকটিশনার দে ক্যান অ্যাটেস্ট অল দ্যা ডিসেবিলিটি। আচ্ছা। এখন আসি যে এই অ্যাপ্লিকেশনের প্রসেসটার সময় আপনি কিভাবে করতে পারেন। সো আমি ১ম এই আপনাকে বললাম যে DIY পদ্ধতি যেটা বললাম যে আপনি নিজে পার্ট A টা ফিল করতে পারেন এবং পার্ট B টা আপনার মেডিকেল প্রফেশনাল কে দিয়ে করতে পারেন। সো দ্যাটস দ্যা ইউজুয়াল প্রসেস যে আপনি আ এটা করতে পারেন। অনেক সময় অনেক ইন্ডিভিজুয়াল ট্যাক্স আ যারা ট্যাক্স রিলেটেড কাজ করে তাদেরকে দিয়েও এই অ্যাপ্লিকেশনটা করায় ফর a fee। বাট দ্যাটস দ্য ইউজুয়াল ওয়ে। অনেক ডাক্তার এই ডিটিসি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ এর জন্য কিছু টাকা চার্জ করতে পারে এক্সট্রা। সো বি অ্যাওয়ার অফ দ্যাট। 2nd যে ক্যাটেগরির আপনি এপ্লাই করতে পারেন যাদের সাথে তারা হলো প্রমোটার কোম্পানি। I highly recommend not to engage with this kind of company. In fact এদের বিরুদ্ধে আ কোর্টের একটা কেস ছিল। ২০২১ সালে গভর্নমেন্ট একটা ফি সেট করে দিয়েছিল। প্রমোটার কোম্পানি কারা? আমি আগে এটা একটু বলে নিই। প্রমোটার কোম্পানি হচ্ছে যে কিছু স্পেশালাইজ করেছে যারা হলো যে আ বলে যে আপনার অ্যাপ্লিকেশনের কোনো ফি লাগবে না। বাট আপনি যে ট্যাক্স রিফান্ড পাবেন সেই রিফান্ডের আমরা 30% দিয়ে দিব। হ্যাঁ? আমরা যখন আপনাকে কোয়ালিফাই করায় নিব তখন আপনার ট্যাক্স রিফান্ডের আপনি 30% আমরা পাবো। সো অনেকেই না বুঝে আসলে বলে দেয় যে হ্যাঁ, ঠিক আছে আমি সাইন করতেছি। কিন্তু যেটা হয় যে আমি পরের স্লাইড গুলোতে গেলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কেন এই কোম্পানিগুলো ভালো না। সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে ৫-১০ বছরের ট্যাক্স রিফান্ড একসাথে রিঅ্যাসেসমেন্ট করা হয় এবং একটা লার্জ অ্যামাউন্ট এর ট্যাক্স রিফান্ড পাওয়া যায়। 15,000-20,000। সো ধরেন কথার কথা কারো যদি ১৫,০০০ এর ৩০% নিয়ে যায়, সো অলমোস্ট $5,000 ফর দিস অ্যাপ্লিকেশন। এবং এই অ্যাপ্লিকেশনটা এমন কোন কঠিন অ্যাপ্লিকেশন না যেটার জন্য $5,000 কেউ চার্জ করবে। সো বেশ কতগুলো যারা এই ডিসেবিলিটি স্পেস এ কাজ করে তারা তাদের এই 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 তারা গভর্নমেন্টের সাথে কথা বলে এই কোম্পানিগুলোকে ব্যান করার চেষ্টা করেছে। ২০২১ সালে গভর্নমেন্ট থেকে একটা আ জারি করা হয় যে এরা ৳১০০ র বেশি চার্জ করতে পারবে না। $১০০ এর বেশি। বাট এটা এখন আবার কোর্টে গিয়ে ওরা এখন আবার ইনজাংশন দেওয়া শুরু করেছে যে এ এ ওরা still want to practice. But I highly recommend not to engage with this type of company, promoter company. 3rd টাইপের আরেকটা
গ্রুপ অফ পিপল যারা এই ধরনের কোম্পানিগুলো সাধারণত আপনার বিভিন্ন ব্যাংকের ফান্ডেড প্রজেক্টে থাকে। যেমন BMO ইস আ ইস a big donor in this RDSP space. So BMO র বেশ কতগুলো ফান্ডিং এই প্ল্যান ইনস্টিটিউট এরা পায়। সো আপনারা যাদের ফ্যামিলিতে ডিসেবলড ফ্যামিলি মেম্বার আছে, ইউ ক্যান গো টু দিস ওয়েবসাইট। আ আমি পার্সোনালি ইনভলভড বেনিফিটস 2 এর সাথে এবং আ I I met with a lot of people here. Plan Institute হচ্ছে আপনার BC based একটা কোম্পানি। They have excellent resources online এবং আপনারা ওখানে যেতে পারেন। Access RDSP ও আরেকটা not for profit। Benefits to এবং Access RDSP এরা আপনাকে এই ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট অ্যাপ্লিকেশনে হেল্প করবে। They know how to write correct wording for the CRA agent. So benefits to এবং এই সেকেন্ড যে কোম্পানি এদের সাকসেস রেট ইস মাচ হায়ার দেন ইফ ইউ আর ডুইং ইয়োরসেলফ এবং এরা যে ফি চার্জ করে $1 to $200 আই থিংক দ্যাটস আ ভেরি ফেয়ার ফি এবং যে বেনিফিটটা আপনি পাবেন দ্যাটস ভেরি অ্যাট্রাকটিভ। আমি আপনারা কিছু পরের নাম্বারগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো I highly recommend যদি আপনি নিজে না করতে পারেন তাহলে আ এই ২ টা কোম্পানির মাধ্যমে আপনারা যেতে পারেন। আ ওকে। এখন আসি যে আপনি ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট পেলেন, দেন হোয়াট? সো ইউজুয়ালি যেটা হয় যে আপনি যখন এই পার্ট 1 টা ফিল আউট করেন, পার্ট 1 এর মধ্যে একটা জায়গায় একটা অপশন থাকে যে ইফ ইউ গেট disability tax credit, do you want us to adjust your last 10 years tax return? সো আপনি যদি ওটা সিলেক্ট করে দেন ইয়েস, তখন যেটা হয় যে ওরা আপনার এই ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিটের যে আপনার অ্যামাউন্টটা, এটা লাস্ট ১০ বছরে অটোমেটিক্যালি ওরা আপনাকে ট্যাক্স রিঅ্যাসেস করে দিবে। আপনার লাস্ট ১০ বছরের আ যে আ ট্যাক্স আপনি ফাইল করেছেন, ওগুলো অটোমেটিক্যালি রিঅ্যাসেস করে ফেলবে উইথ দিস ট্যাক্স ক্রেডিট। সো ট্যাক্স ক্রেডিটটা আসলে অ্যামাউন্টটা কত? আমি একটু এটা বলে নেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে কত টাকার আমি কথা বলছি। So anyone who is over 18 years old এবং আ older তাদের জন্য বছরে আ ডলার ওয়াইজ ডলার টার্মস এ approximately $1,400। সো কেউ যদি ধরেন কথার কথা ৫ ব আ পোত ৫ বছর আগে ডিসেবিলিটির জন্য কোয়ালিফাই করেছে। সো each year he is getting $1,400 ট্যাক্স ক্রেডিট। এই ক্রেডিটটা আপনি আপনি যখন ট্যাক্স দিবেন, ধরেন আপনি কোথাও কাজ করেন, আপনার বছরে হয়তোবা $১০,০০০ ট্যাক্স দিতে হয় সরকারকে। সো এই ট্যাক্স ক্রেডিটটা থাকলে আপনাকে আর ৳১৪০০ র উপর ট্যাক্স দিতে হবে না। আপনাকে আ ৳৮,৬০০ র উপর ট্যাক্স দিতে হবে। সো দিস ইস হাউ ট্যাক্স ক্রেডিট উইল হেল্প ইউ টু রিডিউস ইউর ট্যাক্স অ্যামাউন্ট। কারো যদি বাচ্চা ১৮ বছরের নিচে থাকে, সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা আরো বেশি। ৳২২০০ র উপরে, $২২০০ এর উপরে। So so you can imagine যে if somebody qualifies এবং তাদের হয়তোবা ৫-৭ বছরের ব্যাক পেমেন্ট, কারণ অনেক বাচ্চা দেখা যায় যে আ ডিসেবিলিটি নিয়ে জন্মগ্রহণ করে। বাট they don't get diagnosed until age 5. সো ৫ বছরের মতো আপনার সময় থাকে যখন আপনি ডায়াগনোসড হয় নাই। সো যখন ওরা ডায়াগনোসিস করলো, তখন ওরা বলে দেয় যে ডিসেবিলিটির মধ্যে বলে দেওয়া থাকে যে এটার ইফেক্টিভ ডেট কবে থেকে শুরু এবং কবে শেষ। সো যদি এটা বলে দেয়, আপনার ডাক্তার যদি বলে যায় যে ও জন্মগতভাবেই এই সমস্যা নিয়ে বড় হয়েছে, দেন they will go back 5 years এবং ৫ বছরে যদি ওরা রিঅ্যাসেস করে এবং আপনি যদি $২,০০০ করে প্রত্যেক বছর পান, সো ৫ টাইমস ২,০০০ অলমোস্ট $10,০০০ এর মতো আপনার ট্যাক্স রিফান্ড পাবেন। হ্যাঁ? কারণ তখন ওরা আগের বছরের ট্যাক্স রিটার্ন গুলো রিঅ্যাডজাস্ট করে আপনাকে ওই $১০,০০০ এর মতো রিফান্ড দিবে। সো দ্যাটস ওয়ান বেনিফিট। আ কারো যদি এনাফ ট্যাক্স না দেয়, কারো যদি ইনকাম না থাকে, তাহলে যেটা করা যায় তখন অনেক সময় যে এই ট্যাক্স ক্রেডিটটা আরেকজন ফ্যামিলি মেম্বারকে ট্রান্সফার করা যায়। সো বাচ্চা যদি ডিসেবিলিটি কোয়ালিফাই করে, বাচ্চার তো আর ইনকাম নাই। সো তখন তারা ওই অ্যামাউন্টটা প্যারেন্টস এর কাছে ট্রান্সফার করতে পারে। সো ইউজুয়ালি উই রেকমেন্ড যে যার হাই ইনকাম প্যারেন্টস তাদেরকে এপ্লাই করার জন্য। কারণ তাদের যেহেতু ট্যাক্স দিতে হয়, সো এই ট্যাক্সটা কমে আসবে। আর আপনি ওই যে বললাম যে এটা ডিসেবিলিটির অ্যাপ্লিকেশন ফর্মে আপনার ওখানে একটা অপশন দেওয়া আছে। ওখানে আপনি
সিলেক্ট করে দিলে সিআরএ অটোমেটিক্যালি আ আপনার ট্যাক্স রিটার্ন গুলো রিঅ্যাডজাস্ট করে দিবে যখনই আপনার ডিটিসি ট্যাক্স ক্রেডিটটা অ্যাপ্রুভ হয়ে গেল। এনি কোয়েশ্চেন ভাইয়া সো ফার? No, I'm good. It's pretty clear. So আচ্ছা। সো topic is a bit heavy, so it's a trying little to bit heavy, but yeah, এইটা disability tax credit will open up so many doors এবং right. এতক্ষণ আমি যেটা বললাম সেটা হলো disability tax credit নিয়ে। এখন আসি এটার বেনিফিট গুলো কি, কি? ১ম বেনিফিট হলো কানাডা ডিসেবিলিটি বেনিফিট। সরি চাইল্ড ডিসেবিলিটি বেনিফিট। এটা হলো যারা মাইনর, যারা চাইল্ড বেনিফিট পায় তাদের জন্য এটা। সো যারা প্যারেন্টস আছেন যারা চাইল্ড বেনিফিট পাচ্ছেন আপনাদেরকে সেপারেটলি কোনো অ্যাপ্লিকেশন করার লাগবে না। যখনই ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট অ্যাপ্রুভ হয়ে যাবে, সিআরএ উইল অটোমেটিক্যালি আপনাকে এই ডিসেবিলিটি অ্যা বেনিফিট যেটা সেটা আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। সো ইউজুয়ালি মারা আপনার চাইল্ড বেনিফিট এর টাকাটা পায়। কারণ হলো তারাই প্রাইমারি কেয়ার গিভার থাকে। সো যখনই ডিটিসি অ্যাপ্রুভ হবে, উইদিন ফিউ উইকস আপনার এই ডিসেবিলিটির টাকাটা আ চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। কত টাকা আসবে? ৳৩,৩২২ আ লাস্ট মানে ২০২৩ সালের যে ট্যাক্সেশন ইয়ার সেটার অনুযায়ী $৩৩০০ মতো আসবে পার চাইল্ড বেসড অন ফ্যামিলি হাউসহোল্ড ইনকাম। সো যাদের ফ্যামিলি হাউসহোল্ড ইনকাম $৭৯,০০০ এর নিচে $79,000 এর নিচে তাদের প্রত্যেক চাইল্ড এলিজিবল চাইল্ড এর জন্য $3,300 পার ইয়ার পাবেন। which is roughly around $277 per month. কিন্তু যখনই আপনার হাউসহোল্ড ইনকাম আ ৭৯,০০০ বা 79,000 এর থেকে বাড়া শুরু করবে, they starts to claw back. সো গভর্নমেন্ট আসলে claw back করা শুরু করবে এই বেনিফিটের টাকা। সো কারো যদি ইনকাম 175 এর উপরে যায় হাউসহোল্ড ইনকাম তাহলে আর এই বেনিফিটটা পাওয়া যায় না। কারণ গভর্নমেন্ট এখানে চাচ্ছে যে যেসব ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি একটু আ লো বা মিডিয়াম ইনকাম ফ্যামিলি তাদেরকেই ওরা আসলে এই টাকাটা দিতে চাচ্ছে। হাই ইনকাম আর্নার ফ্যামিলির জন্য ওরা আসলে টাকাটা দিতে চাচ্ছে না। দ্যাটস হাউ দে আর আ সেটিং আপ। সো এটা গেল ১ম টা। চাইল্ড ডিসেবিলিটি বেনিফিট হচ্ছে ১ম বেনিফিটটা। সেকেন্ড যেটা সেটা হচ্ছে RDSP, রেজিস্টার্ড ডিসেবিলিটি সেভিংস প্ল্যান এবং এটা আমাদের বাংলাদেশীদের মধ্যে খুবই কনফিউশন। সবাই ভাবে যে RESP ভাবে। আ রেজিস্টার্ড ডিসেবিলিটি সেভিংস প্ল্যান you can only open it when you have disability tax credit. So এই ডিটিসি ছাড়া আপনি এটা RDSP ওপেন করতে পারবেন না। এবং RDSP প্ল্যান is the most complex account in Canada এবং এটার যে রুলস আ এই কারণে আপনি যদি যেকোনো ব্যাংকের ব্রাঞ্চে যান, আ কেউ ইউজুয়ালি আপনাকে হেল্প করতে পারবে না। বিকজ none of those financial advisors are trained properly about RDSP. আ RDSP টা আপনি ৪৯ বছর বয়স পর্যন্ত আপনি খুলতে পারবেন এবং এটা লাইফ টাইম আপনার এটার ২ টা পোরশন থাকে। একটা হচ্ছে গ্র্যান্ট আরেকটা হচ্ছে বন্ড। সো এই গ্র্যান্ট আর বন্ড লাইফ টাইম গভর্নমেন্ট আপনাকে $70,000 পর্যন্ত গ্র্যান্ট দিবে এবং $20,000 পর্যন্ত বন্ড দিবে। সো ইন টোটাল $90,000 আপনার এই RDSP র জন্য বরাদ্দ আছে পার এলিজিবল পারসন। এখন আপনার ধরেন অনেক সময় দেখা যায় যে আ কেউ ডায়াগনোজড হচ্ছে ডিসেবিলিটি এবং তারা আ হয়তোবা ৮-১০ বছর আগে থেকে ডিসেবলড বাট they got diagnosed now. So you can go back up to 10 years to get this grants and bonds. So কেউ যদি এজ 35 এ ডিসেবিলিটি তাদের আ ধরা পড়ল বাট they qualify since age 20. So you can go up to 10 years. So in this case, age 25. So আপনি age 25 পর্যন্ত go back করতে পারবেন এবং আপনি এই, এই গ্র্যান্ট এবং বন্ডের টাকা আপনি এপ্লাই করতে পারবেন। You have to start making withdrawal from RDSP plan at age 60. So age 60 হচ্ছে ম্যাক্সিমাম আপনি মানে 60 এর পর থেকে আপনাকে টাকা অবশ্যই তুলতে হবে এবং ইউজুয়ালি যেটা হয় যে আপনি যদি গ্রান্ট এবং বন্ডের টাকা পান আপনি গভর্নমেন্ট থেকে। উইদিন 10 ইয়ার্স যদি আপনি এই টাকাটা উঠায় ফেলেন,
তাহলে গভর্নমেন্ট আবার ওই টাকাটা ওদের যে গ্র্যান্টের পোরশনটা সেটা আবার ফেরত নিয়ে নেয়। সো RDSP ইস এ ট্রুলি ফর লং টার্ম সেভিংস। আপনার RDSP তে আপনি আজকে রেখে ২ বছর পরে তুলে ওইটাতে কোনো কাজ করে না। বিকজ দ্য গভর্নমেন্ট উইল জাস্ট টেক ব্যাক দেয়ার পোরশন। সো ইফ ইউ ওয়ান্ট টু invest in RDSP, you have to have at least 10 years of time horizon. কারণ আপনি ১০ বছরের আগে তুলে ফেললে you will get penalty. মানে ওদের গভর্নমেন্টের ম্যাচিং আর আপনি পাবেন না। আর RDSP র যে withdrawal, আ RDSP র যে ট্যাক্স consequence is extremely complicated. আ ফাইন্যান্সিয়াল প্ল্যানাররাও অনেকেই যারা RDSP স্পেসে কাজ করেন না, they also don't know anything about the tax ইয়ে মানে consequences. So it's very complicated. So I highly recommend you work with somebody who understand this uh, properly. এখন আসি যে গ্র্যান্টের টাকাটা। সো গ্র্যান্টের টাকাটাও ওই একই রকম যে ফ্যামিলি ইনকামের উপর ডিপেন্ড করবে। সো somebody whose family income is less than $111,000, ১ম ৳৫০০ র জন্য আপনাকে ওরা ৳১৫০০ গ্র্যান্ট দিবে। সো ইটস a 300% ম্যাচিং। সো আমরা যারা RESP খুলেছি আমরা জানি যে we get 20% ম্যাচিং। বাট ইন RDSP's কেস ইটস ভেরি জেনারাস। ১ম ৳৫০০ র জন্য আপনাকে ৳১৫০০ দিবে এবং পরবর্তী ৳১,০০০ র জন্য আপনাকে ৳২,০০০ দিবে। সো সেকেন্ড $100 you get 200% ম্যাচিং। সো কারো ফ্যামিলি ইনকাম যদি ১,১১,০০০ এর নিচে হয় এবং তারা ৳১৫০০ কন্ট্রিবিউট করছে, এই যে এই পরিমাণ টাকা, গভর্নমেন্ট উইল গিভ অ্যানাদার $3,500. সো আপনি দিচ্ছেন ১৫০০ এবং গভর্নমেন্ট দিবে আরো ১৫০০ $৩,৫০০। সো which is almost $5,000 a year. আনফরচুনেটলি যাদের ফ্যামিলি ইনকাম ১,১১,০০০ এর উপরে, they only get 100% ম্যাচিং। সো আপনি ৳১,০০০ রাখলে গভর্নমেন্ট আপনাকে ৳১,০০০ দিবে। সো এখানে কিছু প্ল্যানিং এর আমরা কাজ করি যেটা হলো যে অনেক সময় দেখি যে বাচ্চার বয়স ১৫ বা ১৬। সো ঐরকম ক্ষেত্রে আমরা তখন ক্যালকুলেট করি আচ্ছা যে আ এই ফ্যামিলি ইনকামের যে ডেফিনিশনটা এটা ডিপেন্ড করে হলো বাচ্চার বয়সের উপরে। বাচ্চার বয়স যদি ১৮ র নিচে হয় তাহলে প্যারেন্টস এর ইনকাম ইউস করা হয় এই ক্যালকুলেশনে। কিন্তু বাচ্চার বয়স যদি ১৯ এর বেশি হয় তাহলে বাচ্চার ইনকাম আ ইউস করা হয় এই ক্যালকুলেশনের জন্য। সো ইউজুয়ালি যেটা হয় যে কারো বাচ্চার যদি আ ১৯ বছর হয়, ইউজুয়ালি তাদের খুব একটা ইনকাম থাকে না। সো those are the years we want to maximize. সো এখানে কিছু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর কিছু আ অপরচুনিটি আছে যারা এই স্পেসে কাজ করে। বাট there is couple of other information that আপনাদের জানা উচিত। সেটা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে আপনার সর্বোচ্চ ৳১০,৫০০ র উপরে আপনাকে ১ বছরে বেশি দিবে না। ১০,৫০০ র উপরে আপনাকে এই গ্র্যান্টের টাকা দিবে না। সো অনেকে দেখা যায় যে অ আ দেরিতে শুরু করে RDSP প্ল্যান। সো আপনি বেশি টাকা রাখলে গভর্নমেন্ট তখন করবে কি আপনাকে ব্যাক পেমেন্ট করবে। সো বাট দ্যা মেক্সিমাম গ্র্যান্ট ইউ ক্যান গেট ফর 1 ইয়ার ইস 10,500। টেকনিক্যাল হয়ে যাচ্ছে। I want to skip this area. বাট আপনাদের কারো যদি কোয়েশ্চেন থাকে let me know. I am an expert in this space, so I can walk you through more. সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে ডিসেবিলিটি সেভিংস বন্ড। এইটা আপনার পিওরলি ডিপেন্ড করে হলো আপনার ফ্যামিলি ইনকামের উপরে। এটার জন্য আপনাকে কোনো কন্ট্রিবিউশন করতে হয় না। এখানে একটা চার্ট দেওয়া আছে যে কারো ফ্যামিলি ইনকাম যদি ৩৬,০০০ এর নিচে হয়, you get $1,000 বন্ড a year. somebody's income, family income যদি এই রেঞ্জের ভিতরে হয় 36 থেকে 55, then you get a reduced amount because there is clawback. So depending on what is your income, uh, this amount gets lowered. এবং কারো ইনকাম যদি 56,000 এর উপরে হয় তাহলে পুরো কোনো বন্ডের টাকা আর পাওয়া যায় না। সো সেম কনসেপ্ট যে বন্ডটা আসলে পুরা ফ্যামিলি ইনকামের উপরে ডিপেন্ড করে। সো লো ইনকাম ফ্যামিলিতে যারা আছে তারা they get the maximum bond. অথবা আপনার বাচ্চার বয়স যদি ১৯ এর বেশি হয় এবং বাচ্চার যদি ইনকাম খুব বেশি না হয়, then they can get some bond. Any question ভাইয়া before I wrap up RDSP? RDSP জিনিসটা খুবই কমপ্লেক্স, but I just gave you a
ওভারভিউ। আ RDSP নিয়ে আপনারা যদি কোন ব্যাংকে যান, ব্যাংকের অ্যাডভাইজাররা আপনাদেরকে বলতে পারবে না। বাট আমি যে রিসোর্স এর কথা আপনাদেরকে ওখানে লিখে দিছি, প্ল্যান ইনস্টিটিউট, they have multiple webinar on RDSP এবং that will be a separate session. Oh, okay. So I think pretty well summarized. So yeah, so I think we're good for the next step. Sure. এখন আসি কিছু অন্যান্য যে ট্যাক্স নন রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট আরো কিছু আছে সেগুলো নিয়ে। ১ম টা হচ্ছে যে কানাডা কেয়ার গিভার ক্রেডিট, যে কেউ যদি কারো স্পাউস বা কারো যদি আ সন্তান বা কারো যদি প্যারেন্টস ডিসেবিলিটি থাকে, ডিটিসি থাকে, সেক্ষেত্রে কিছু ট্যাক্স ক্রেডিট দেয় গভর্নমেন্ট। সো এই অ্যামাউন্টটা আপনার ডিপেন্ডিং অন দ্যা রিলেশনশিপ ইট ক্যান বি এনি এই $২৫০০ ট্যাক্স বেইস অ্যামাউন্ট অথবা $৮,০০০। সো হোয়াটএভার দিস বেইস অ্যামাউন্ট 15% অফ দ্যাট ইস দ্যা অ্যাকচুয়াল ট্যাক্স ডলার অ্যামাউন্ট। সো এগুলো সাধারণত আপনার ট্যাক্স আপনি যার সাথে ফাইলিং করেন আ তারা আপনাদেরকে এই জিনিসগুলো ভালোভাবে বলতে পারবে। মানে ভালোভাবে এপ্লাই করতে পারবে। বিকজ they need to know যে আপনার ফ্যামিলিতে কেউ ডিসেবলড আছে কিনা। অনেক সময় দেখা যায় যে কারো বাসা রিমডেলিং করতে হয়, কারো যদি অ্যাক্সেসিবিলিটি থাকার জন্য। যেমন এই ধরনের র‍্যাম্প তৈরি করার জন্য হয়তোবা রিমডেল করতে হয়। সেসব ক্ষেত্রে আপনি যদি কোন অ্যা স্পেন্ডিং করেন, যে ধরেন আপনাকে এই র‍্যাম্প ইনস্টল করতে আপনার $১৫,০০০ এর মতো খরচ হলো। You can get a tax credit for that amount too. সো যেই পরিমাণ আপনি খরচ করবেন আপ টু $২০,০০০, তার 15% আপনি ট্যাক্স ক্রেডিট পাবেন। সো আপনার যদি রেনোভেশন এর খরচ বা এই ধরনের অ্যাক্সেসিবিলিটির জন্য আপনার $১০,০০০ খরচ হচ্ছে, তাহলে আপনি $৩,০০০ এর মতো ট্যাক্স ক্রেডিট পাবেন। সেইম কনসেপ্ট উইথ মাল্টি-জেনারেশনাল হোম রেনোভেশন ট্যাক্স ক্রেডিট। ধরেন আপনার বেসমেন্ট আপনি একটা করতে চান, যেখানে আপনার সিনিয়র প্যারেন্টস কে রাখবেন এবং they qualify for disability অথবা তারা সিনিয়র। আ ওই বেসমেন্ট বানাতে যেই পরিমাণ খরচ হবে সেটা আপনি আ আপ টু $50,000 পর্যন্ত আপনি আ ইউস করতে পারবেন এবং ওইটার জন্য আপনি প্রায় $7,500 এর মতো ট্যাক্স ক্রেডিট পাবেন। সো ইটস আ হিউজ বেনিফিট এবং অনেকেই এটা একটু স্মার্টলি প্রপারলি স্ট্রাকচার করলে আপনারা বিগ রিফান্ড পেতে পারেন। কারণ অনেকেই দেখা যায় যে বাসার নতুন থাকে, বেসমেন্ট করা থাকে না। বাট ইফ ইউ ক্যান শো সিআরএ যে বেসমেন্টটা আপনি রেনোভেট করছেন আপনার এল্ডারলি প্যারেন্টস এর জন্য, দেন প্রপারলি স্ট্রাকচার যদি ঠিকমতো করতে পারেন, দেন ইউ ক্যান কোয়ালিফাই ফর দিস ট্যাক্স ক্রেডিট। সো টক টু ইউর অ্যাকাউন্টেন্ট যিনি এই বিষয়ে এক্সপার্ট, বা আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানার যিনি এই বিষয়ে এক্সপার্ট, তার সাথে কথা বললে হয়তোবা আপনাকে গাইড করতে পারে যে কিভাবে এটা স্ট্রাকচার করবেন। এছাড়াও আপনার আ ক্যানাডার ওয়ার্কার্স বেনিফিট, ডিসেবিলিটি সাপ্লিমেন্ট, যাদের ইনকাম একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড এর নিচে অনেকেই ক্যানাডা ওয়ার্কার্স বেনিফিট পায়। এছাড়াও ক্যানাডা ওয়ার্কার বেনিফিটস এর পরে আরেকটা আপনার ডিসেবিলিটি সাপ্লিমেন্ট পাওয়া যায়। সেটাও এদের এখানে যে ডেফিনিশনটা এলিজিবিলিটি সেটা হচ্ছে যে মাস্ট আপনার ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট থাকতে হবে এবং আপনার ইনকাম একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এর নিচে হতে হবে এবং আপনি সিডব্লিউবি যেটা যে কানাডা ওয়ার্কার্স বেনিফিট আপনি পাচ্ছেন। সো ইউ ক্যান কোয়ালিফাই ফর অ্যাডিশনাল অলমোস্ট $800। সো এটার জন্য আপনাকে এপ্লাই করতে হবে না। আপনার ট্যাক্স যখন আপনি ফাইল করবেন, সিআর এর কাছে অলরেডি আপনার ডেটা আছে এবং they already know যে আপনার ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট আছে কি নাই। সো they will automatically apply this for you. আচ্ছা, এখন আসি, এতক্ষণ পর্যন্ত আমি যেগুলো প্রোগ্রামের কথা বললাম সেগুলো সবই আপনার আ ফেডারেল লেভেলে। ফেডারেল লেভেল মানে হচ্ছে যে আ আ যেটা ফেডারেল গভর্নমেন্টের যেটা প্রোগ্রাম। এছাড়াও আপনার প্রত্যেকটা প্রভিন্সে আপনার এই ডিসেবিলিটির কোনো না কোনো প্রোগ্রাম আছে। যেমন আপনার বিসিতে আছে পিডব্লিউডি। আ আমি যেমন অন্টারিওতে থাকি আমরা জানি, অনেকেই জানি ওডিএসপির কথা জানি। প্রত্যেকটা প্রভিন্সেই আপনার এটা আছে। আপনারা যারা অন্য প্রভিন্স থেকে এই ভিডিওটা দেখছেন, you can just search these items এবং আপনারা গুগল করলেই আপনারা আপনাদের প্রভিন্সে যেই বেনিফিট গুলো আপনারা পেয়ে যাবেন। বাট আমি যেহেতু অন্টারিওতে থাকি এবং অন্টারিও যেহেতু সবচেয়ে লার্জেস্ট প্রভিন্স ইন দ্যা ক্যানাডা, আমি এইটাকেই একটু এক্সপ্লেইন করার চেষ্টা করছি।
সো ওডিএসপি টা হচ্ছে প্রভিন্স থেকে দিচ্ছে যে অন্টারিও গভর্নমেন্টের যে প্রোগ্রাম সেটা। সো টু কোয়ালিফাই ফর ওডিএসপি ইউ হ্যাভ টু বি a resident of Ontario obviously এবং আপনার আ ১৮ বছরের উপরে হতে হবে এবং আপনার ইনকাম এবং অ্যাসেট এটা একটা নির্দিষ্ট লেভেলের নিচে হতে হবে। এটা আমি পরের স্লাইডে বলছি। এবং ইউ হ্যাভ টু বি আ মেম্বার অফ আ প্রেসক্রাইবড ক্লাস। সো আপনি যখন আ সোশ্যাল ওয়ার্কারের সাথে কথা বলবেন, they will help you to understand if you qualify for the ODSP or not. ওডিএসপির অন্যান্য কিছু বেনিফিট আছে। যেমন হলো তারা আপনাকে কিছু হেলথ বেনিফিট এ আপনাকে সুবিধা পাবেন। প্রেসক্রিপশন ড্রাগস অথবা ভিশন কেয়ার এ আপনি হয়তোবা কোনো সাপ্লিমেন্ট পাবেন। এছাড়াও আপনাকে এমপ্লয়মেন্ট এর জন্য কিছু প্রোগ্রাম আছে ওডিএসপির যারা কোয়ালিফাইড তাদের স্পেসিফিক তাদের জন্য। এবং ওডিএসপি থেকে যারা কোয়ালিফাইড they can qualify for almost $1,300 a month এবং যদি কাপল হয় আ যাদের কোনো বাচ্চা নাই they can qualify almost $2,000 a month এবং বাচ্চা থাকলে এডিশনাল অ্যামাউন্ট পাওয়া যায়। বাট অল টুগেদার এই অ্যামাউন্টটা $2,300 a month এই অ্যামাউন্টেই ক্যাপ করা আছে। এর বেশি যাবে না। এবং এটা আমার মনে হয় খুব সম্ভবত এটা আপনার ইনডেক্স টু ইনফ্লেশন মানে হচ্ছে প্রত্যেক বছরই ইনফ্লেশনের সাথে, সাথে এই অ্যামাউন্টটা বাড়ে। এনি কোয়েশ্চেন ভাইয়া? আচ্ছা এখন আসি যে ওডিএসপির ইনকাম এবং অ্যাসেট এলিজিবিলিটি। সো ও এলিজিবিলিটি ওডিএসপির জন্য সেটা হচ্ছে যে আপনার ২ টা টেস্ট। একটা হচ্ছে যে ইনকাম আপনার ৳১,০০০ পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। ওটার তো কোনো সমস্যা নাই মাসে। সো বছরে $১২,০০০ কিন্তু আপনি ৳১,০০০ র উপরে ইনকাম করলেই ওরা আপনাকে ক্ল ব্যাক করা শুরু করবে। আপনাকে আ হাইলি পেনালাইজ করা শুরু করবে। সো দেখা যাবে যে আপনি $১০০ ইনকাম করলে $75 ই আপনাকে ওরা নিয়ে নিচ্ছে ওডিএসপি তে। বাট কিছু, কিছু এক্সেম্পশন আছে যেমন বেসিক মানে সবচেয়ে মোস্ট এ ইম্পোর্টেন্ট এবং কমন যেটা সেটা হলো আরডিএসপি টা। আরডিএসপি থেকে যদি আপনি কোন টাকা তোলেন, দ্যাটস দ্যাটস নট গোইং টু ইমপ্যাক্ট ইউর ওডিএসপি এলিজিবিলিটি। এখন আসি যে অ্যাসেট এর ক্ষেত্রে আপনার যদি আ অ্যাসেট থাকে অনেক, সেক্ষেত্রেও আপনি কোয়ালিফাই করবেন না ওডিএসপির জন্য। সিঙ্গল পারসন এর জন্য এটা $40,000 আ ম্যারিড কাপল এর জন্য এটা $50,000 এবং $500 এক্সট্রা ফর ইচ চিলড্রেন। সো এইখানে কিছু প্ল্যানিং এর অপরচুনিটি আছে। আমি পরের স্লাইডে বলছি। বাট দ্যাটস প্রিটি মাচ ইট। এই ওডিএসপি টা হচ্ছে আপনার প্রভিন্সের এবং এইটা এলিজিবিলিটি আপনার ইনকাম, অ্যাসেট এবং প্লাস আপনাকে মেম্বার ইউ হ্যাভ টু বি a মেম্বার অফ দিস আ প্রেসক্রাইবড ক্লাস। মানে কোন না কোন ধরনের আপনাকে ডিসেবিলিটি থাকতে হবে। আনভির ভাই any question before I go to the next topic ODSP related? সো বেসিক্যালি বাট ওডিএসপি তো রিঅ্যাসেস করলে দেন ইউ ক্যান গেট আউট অফ ওডিএসপি, রাইট? লাইক মনে করেন হ্যাঁ, একটা ওয়ার্ক ওদেরকে প্লেস অ্যাক্সিডেন্ট হলো। প্রত্যেক বছর, বছর ওদের মনে হয় রিঅ্যাসেস করতে হয়। they have to apply, reapply. So I So heard it's a lot of people like ওই যে কাজে অ্যাক্সিডেন্ট হয়, দেন দে গো টু হ্যাঁ, ওডিএসপি। বাট ওদের ইনকাম ১,০০০ এর কম থাকতে হবে। নিচে হতে হবে। ১,০০০ পর্যন্ত না। ১,০০০ পর্যন্ত আপনাকে ওরা কাজ করতে দিবে। অনেকেই যেটা করে সিস্টেম আসলে আমাদের অভ্যাস খারাপ। ক্যাশে কাজ করে সো they they don't show up on bank account. So that's unfortunate but that's the way people do. বাট ৳১,০০০ র উপরে গেলেই আপনার ওরা ক্ল ব্যাক শুরু করবে। আচ্ছা এখন আসি যে যেসব আ ফ্যামিলিতে ডিসেবলড ফ্যামিলি মেম্বার আছে, তাদের জন্য প্ল্যানিংটা আসলে খুব ইম্পোর্টেন্ট। খুবই ইম্পোর্টেন্ট কারণটা হচ্ছে যে ডিপেন্ডিং অন যে বা যারা মানে ফ্যামিলি মেম্বারের লেভেল অফ ডিসেবিলিটি আ কিছু ফ্যামিলি মেম্বারের থাকে যেমন দে আর ফিজিক্যালি চ্যালেঞ্জড বাট মেন্টালি ফুললি ফাংশনাল। আবার উল্টাটাও দেখা যায় যে তারা ফিজিক্যালি হয়তোবা পুরোপুরি ঠিক আছে বাট মেন্টালি আ ফাংশনাল না। সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন প্ল্যানিং ইজ ভেরি ইম্পোর্টেন্ট বিকজ যখন প্যারেন্টসরা থাকে না, মারা যায় বা ভবিষ্যতে যখন থাকবে না, দেন হু ইস গোনা টেক কেয়ার অফ দ্য কিড? সো দ্যাটস হোয়াই এইসব ক্ষেত্রে প্ল্যানিং বিকামস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আ স্পেশালি ডকুমেন্টেশন আমরা আগের টপিকে যেটা আমরা আগের সেশনে আমরা যেটা কথা বলেছিলাম যে উইল এবং পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে।
এই ডিসেবিলিটি ফ্যামিলিদের জন্য এই উইল পাওয়ার অফ অ্যাটর্নি ইজ এ মাস্ট। এটা ছাড়া আপনার লাইফ মিজারেবল হয়ে যাবে। স্পেশালি আপনি যদি সাবস্ট্যানশিয়াল অ্যাসেট আপনি রেখে যান আপনার বেনিফিশিয়ারির জন্য। সো হ্যানসন নামের একজন লোক he actually there is something called a Henson Trust. এই ট্রাস্টটা it's named after a person called Henson. বেসিক্যালি যেটা হয়েছিল যে তার সে ইনহেরিটেন্স পেয়েছিল অনেক টাকা এবং ইট ওয়াজ ইন a ট্রাস্ট। গভর্নমেন্ট বলেছিল যে তোমার অনেক টাকা আছে তোমার ট্রাস্টে, সো উই আর নট গোইং টু গিভ ইউ এনি বেনিফিট, গভর্নমেন্ট বেনিফিট। সো ইট ওয়েন্ট টু দ্য কোর্ট এবং আ শেষ পর্যন্ত আ দিস ইন্ডিভিজুয়াল সাকসেসফুল হয় এবং এই কারণেই তার এই ট্রাস্টটা তার নামে আ নেমড আফটার হিম। বাট বেসিক্যালি দ্য আইডিয়া ইস কেউ যখন মারা যায় প্যারেন্টসরা, তখন তারা তাদের উইলের মধ্যে বলে দিয়ে যায় স্পেশাল ওয়ার্ডিং ইস রিকোয়ার্ড এবং এই হ্যানসন ট্রাস্ট যারা তৈরি করে টিপিক্যালি সেইসব লয়াররা ডিসেবিলিটির উপরেই এক্সপার্ট। বাট বেসিক আইডিয়াটা হচ্ছে যে ইট হ্যাজ টু বি অ্যান অ্যাবসোলিউট ডিসক্রিশনারি ট্রাস্ট। মানেটা হচ্ছে যে, যে ট্রাস্টি থাকবে সেই ট্রাস্টি পুরা ফুল কন্ট্রোল থাকবে এই ট্রাস্টের উপরে। কোন লিমিটেশন থাকা যাবে না। সো যখন এই কন্ডিশনটা আমরা এস্টাবলিশ করতে পারি, দেন উই ক্যান সে যে এই যে টাকাটা, ট্রাস্টের যে টাকাটা, এই টাকাটা আসলে ওই বেনিফিশিয়ারির জন্য না। এবং এইটাই হচ্ছে আপনার টেস্ট এবং আ এই হ্যানসন ট্রাস্টের সুবিধা হচ্ছে যে যখন কেউ হ্যানসন ট্রাস্টে টাকা রেখে দেয়, ইট ডাজ নট আ মানে ইমপ্যাক্ট দ্যা ওডিএসপি কোয়ালিফিকেশন। এখানে যেরকম ওডিএসপি তে যেরকম অ্যাসেট লিমিট ছিল, যে কারো যদি $৪০,০০০ এর মতো অ্যাসেট থাকে, they don't qualify for ওডিএসপি। বাট এই একই টাকা যদি হ্যানসন ট্রাস্টে থাকে, তাহলে আর এই এই ট্রাস্টের টাকাটা আর ওই বেনিফিশিয়ারির ইনকাম এর অ্যাসেট এর মধ্যে পড়ে না। তখন আর ওডিএসপির জন্য কোনো প্রবলেম হয় না। সো যারা এই স্পেসে কাজ করে, ফাইন্যান্সিয়াল প্ল্যানার যারা এই স্পেসে কাজ করে বা লয়ার যারা কাজ করে, they work very closely together এবং এই ধরনের প্ল্যানিং এ সাধারণত এই ধরনের হ্যানসন ট্রাস্ট তৈরি করা হয়। এছাড়াও আরেক ধরনের ট্রাস্ট আছে যেটা কোয়ালিফাইড ডিসেবিলিটি ট্রাস্ট অথবা কিউডিটি বলে। বাট আমি এত টেকনিক্যালি ডিটেইলে যাব না। বাট বেসিক আইডিয়াটা হচ্ছে যে ট্রাস্ট কানাডাতে যেটা আ লিবারাল গভর্নমেন্ট যেটা করেছে গভর্নমেন্ট পাওয়ার আসার পরে যে দে মেড দ্যা অল কাইন্ড অফ ট্রাস্ট ভেরি আনঅ্যাট্রাক্টিভ। মানে ট্রাস্টের আপনারা যারা আমেরিকার ফাইন্যান্সিয়াল লিটারেসির বই পড়েন বা আ ফাইন্যান্সিয়াল ভিডিও দেখেন, তারা দেখবেন যে আমেরিকানরা সবাই ট্রাস্ট খুব পছন্দ করে। They have like 33 types of trust, different type of trust. আমি যখন USCFP পড়ি I had to মানে আমার মাথার ঘাম ছুটে গেছিল যে এত ডিফারেন্ট টাইপের ট্রাস্ট। বাট কানাডাতে ট্রাস্ট আসলে খুব একটা মেক সেন্স করে না মেক্সিমাম কেসেই। কারণটা হচ্ছে যে গভর্নমেন্ট এত রেটে ট্যাক্স করে ট্রাস্টে যে ইট ডাজন্ট মেক এনি আ ফাইন্যান্সিয়াল সেন্স এনিমোর। বাট কিউডিটি হচ্ছে একটাই মাত্র স্পেসিফিক এক্সেম্পশন আ যে যারা হচ্ছে আপনার এই হাই ট্যাক্সেশন এর মধ্যে পড়ে না। বাট in order to open up a qualified disability trust, the beneficiary has to have disability tax credit. যেটাই আগেই বললাম যে ডিটিসি হচ্ছে সকল সুবিধার চাবিকাঠি। So it's really important to get the DTC, that's why. হ্যাঁ? এখন আসি যে টিম অ্যাপ্রোচ যেটা আমি বললাম যে আপনি যদি কোনো আপনার যদি ফ্যামিলি মেম্বারের কোনো ডিসেবিলিটি থাকে, you need 3 people in your team. You need a financial advisor who understand যে এই আ ডিসেবিলিটির স্পেসটা বোঝে, আ RDSP সম্পর্কে ধারণা রাখে, এই সব ধরনের ট্যাক্স ক্রেডিট গুলো নিয়ে বেসিক আইডিয়া আছে। They understand the provincial benefit. So আ এ এবং এবং তারা বুঝতে পারে যে when you are not alive, how they're gonna take care of your মানে বেনিফিশিয়ারি বাচ্চার কি হবে? সো এই ধরনের একজন ট্রাস্টেড পার্টনার আপনার দরকার। 2nd দরকার হচ্ছে আপনার একটা ট্যাক্স প্রিপেয়ারার যে কিনা আপনার প্রপারলি এই ট্যাক্স ক্রেডিট গুলো এপ্লাই করতে পারবে।
সব ট্যাক্স প্রিপেয়ারাররা ওই যে একটা কথা বলে, "You get what you pay for." সো আপনি যদি ৳20 দিয়ে ট্যাক্স রিটার্ন করেন, আপনি ৳20 দিয়ে ট্যাক্স রিটার্নের সার্ভিসই পাবেন। There is a reason why some accountant charges 200, 300, $400 per tax return, and there is a reason why some accountant charges $50. Wide ranges of expertise এর ডিফারেন্স আছে। আপনি সেইম কলা আপনি মেট্রোতে গেলে এক ধরনের কোয়ালিটির কলা পাবেন। আবার আপনি নো ফ্রিলস এ গেলে আরেক ধরনের কলার কোয়ালিটি পাবেন। সো ইটস a difference of expertise. আ 3rd যে টিম মেম্বার আপনার দরকার সেটা হচ্ছে যে লয়ার। যিনি এই ডিসেবিলিটি স্পেস এ বোঝে। এবং usually the 3 of this team work together এবং প্রচুর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আর লয়ারদের সাথে কাজ করে, বিকজ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আর দ্যা ওয়ান দ্যাট মিটস দ্যা ক্লায়েন্ট এভরি টাইম। লয়াররা অনেক সময় অনেক লিগ্যাল কথা বলে যেটা আসলে ক্লায়েন্টের পক্ষে বোঝা কঠিন। That's why you need a interpreter who can simplify those things for you. So that's it ভাইয়া। আম I hope যে এই টপিক গুলো আপনাদের একটু হলেও হেল্প করবে। If anybody has any question, তানভীর ভাই? So basically, it's just preparing for the future, right? So হ্যাঁ, who's gonna take care of আমরা the রিসেন্টলি গত সপ্তাহে একটা প্লেসে আমি কাজ করেছি যে প্যারেন্টস আর ইন দেয়ার 60s, আর্লি 60s, তারা মাদার ইজ অলরেডি রিটায়ার্ড, হাসব্যান্ড ইজ গোনা রিটায়ার ইন 3 ইয়ার্স। বাট মেইন কনসার্ন যেটা তাদের বোথ ছেলেদেরই, মানে তার তার তাদের একটা মেয়ে ছিল, সেই মেয়ে জেন্ডার চেঞ্জ করে ছেলে হয়ে গেছে। বাট বেসিক্যালি he is going through a lot of mental illness. So we are trying to approve, we are trying to get approve both of these kid, এবং যে সেকেন্ড যে বড় চাইল্ড যার বয়স অলমোস্ট 30, he doesn't work. He stays at home all day. He has his imaginary world where he writes, and so ২ টা ছেলেই কিন্তু আপনার ফিজিক্যালি আপনার দেখে মনে হবে না যে they have any problem. But both of them has mental illness এবং we are trying to basically qualify. So আমাদের ৩ ঘন্টা আমরা প্ল্যানিং সেশনের মধ্যে আমরা ১.৫ ঘন্টা ধরে কথা বলেছি শুধুমাত্র যে what will happen to the kids when the moms are parents are not around. কারণ হচ্ছে যে এই ২ টা বাচ্চা বলা ঠিক না। এরা they are in their almost 30s. Both of them cannot independently live their life. Uh, there were multiple suicide attempt যেটা করেছে। So they're they're struggling with that aspect of their life. We told them যে আমরা তাদেরকে বলেছি যে in terms of retirement আপনাদের কোনো সমস্যা নাই। You have enough asset for your retirement, but your main concern is your 2 children. What will happen to them once you are not here? So এই মেসেজটা দেওয়ার একটাই কারণ যে যারা ফ্যামিলিজ উইথ ডিসেবিলিটি, ডিপেন্ডিং অন দ্য ডিগ্রি অফ ডিসেবিলিটি, এটা আসলে সবারই আসলে আ আগে থেকে প্ল্যান করা উচিত। স্পেশালি আমাদের কমিউনিটিতে তো অবশ্যই, কারণ আমাদের এটা একটা মানে ফরেন কান্ট্রি, উই ডোন্ট নো অল দ্য সিস্টেমস, অল দ্য রুলস। আম সো দ্যাটস মাই মেসেজ। এনি কোয়েশ্চেন তানভীর ভাই? No, I think we're good. So it's a yeah. Today's topic is very like hard hitting for a lot of families that have like going through disabled members, and or they're facing disability themselves. You know, রাইট, uh, রাইট। so শুধু yeah, শুধু মেম্বার না, মানে অনেকের নিজেদের ডিসেবিলিটিও আছে। right, right, সো right. So আমি আমি এই স্পেসে কাজ করা শুরু করেছি ৪ বছর আগে। আমি আমি যখন ১ম RDSP, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই যে why I came to this space। এবং আ আমি ২০২১ সালে সম্ভবত যে হঠাৎ একটা ক্লায়েন্টের সাথে কথার পৃষ্ঠে কথা বলছিলাম, এবং উনি বলেছিল যে উনার বাচ্চার some sort of disability আছে। সো আমি ১ম এ জিজ্ঞেস করলাম যে ডিসেবিলিটি কেমন ডিসেবিলিটি? তখন উনি বলল যে এই ধরনের। পরে আমি শুনলাম যে বাচ্চার ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিটও আছে। বাট শি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট RDSP। সো আমি তখন যেটা করলাম যে ব্যাংকের ব্রাঞ্চ লেভেলে, যেমন আমি যখন CIBC তে ছিলাম,
সিআইবিসির ব্রাঞ্চ লেভেলে কোনো আরডিএসপির কোনো অ্যাডভাইজার নাই। আ দে দে ডিল উইথ টেলিফোন ব্যাংকিং এবং টেলিফোন ব্যাংকিং এর অসুবিধা যেটা যে ওরা শুধু ফোনের মধ্যে ওদের যে স্ক্রিপ্ট দেওয়া থাকে ওইটার বাইরে ওরা যায় না। They don't ask you any other question এবং আ সো প্রবলেম যেটা হয় যে ফোনে ইউ এপ্লাই, we applied এবং আমি তাকে ফোনের মধ্যেই হেল্প করি যে I was there with the client এবং অ্যাপ্লিকেশন করি এবং we applied, we contributed the amount to get the maximum এবং যখন ১০ বছরের গ্র্যান্টস এবং বন্ডস একসাথে ফেরত দিল এবং আ she got like $20,000 at once এবং ওই প্যারেন্টস এর মুখের যেই মানে খুশিটা আমি দেখেছিলাম। That inspired me to get into this space যে এরকম প্রচুর মানুষ আছে যারা ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট আছে বাট they don't know all these benefit available এবং it can be substantial amount. It can be very substantial amount. Um, yeah. সো Okay, I আজকের think টপিকটা yeah. ডিসেবিলিটি নিয়ে বললাম। নেক্সট টপিকটা আমাদের আর ২ টা টপিক বাকি আছে। ২ টা সেশন বাকি আছে। সো দ্যা নেক্সট টপিক I'm gonna do on insurance risk management. So different types of insurance এবং how you can choose insurance এবং আমি কিছু ইন্সুরেন্স স্ক্যাম কিরকম সেটা এভয়েড করার যেই টেকনিক গুলো আমি বলে দিব এবং where to go for better. আ এবং লাস্ট সেশনটা হবে যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার চুজ করার জন্য যেই কোয়েশ্চেন গুলো আপনি আস্ক করা উচিত এবং কি কোয়ালিফিকেশন টা আপনার দেখা উচিত সেই জিনিসটা। আর আরডিএসপি নিয়ে একটা জাস্ট আ বলে দেই জাস্ট একটা লাস্ট জিনিস। এটা হচ্ছে যে আরডিএসপি অ্যা যখন করতে যাবেন, খুব কম ইনস্টিটিউশন আপনার আরডিএসপি অফার করে। আ আমি পোর্টফোলিও ম্যানেজার হিসেবে আমরা ইউজ করি হলো ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের সেলফ ডিরেক্টেড ওখানে আমরা ইউজ করি। বাট অনেক আ ইন্সুরেন্স এজেন্ট আছে আস্তে এই স্পেসে আসা শুরু করেছে। টিপিক্যালি দে আর নট দ্যা বেস্ট রিসোর্সেস আমি বলব। সো আ ফাইন্ড এ গুড ফ আ আ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা আরডিএসপি প্রপার লাইসেন্স কারণ এখানে আ অনেক হাই ফিস প্রোডাক্ট বিক্রি করা হয়। So that's something I just wanted to confirm. Okay, Tanvish bhai, so you can wrap it up. Okay, so thank you. So we will next week we will talk about insurance and Yeah. is it going to be auto, home, everything like life? না, এটা আমি শুধুমাত্র লাইফ ইন্সুরেন্স নিয়েই বলব। আচ্ছা, আ লাইফ ইন্সুরেন্স রিলেটেড বাট I will start from the general idea of insurance এবং তারপরে জাস্ট ন্যারো ডাউন টু লাইফ ইন্সুরেন্স এবং ক্রিটিক্যাল ইলনেস, ডিসেবিলিটি ইন্সুরেন্স এইগুলো নিয়েই। আম yeah, okay, all right, sounds good. So we will see you next week. Thank you, thank you. thank you very much. Thank you, ভাইয়া। Have a good night. বাই।